নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমরা উইকলি মার্কেট অ্যানালাইসিস করব। মানে বিগত সপ্তাহে মার্কেট কি দেখিয়েছে, আগামী সপ্তাহে মার্কেট কি দেখাতে পারে এবং ওয়ার্ল্ড জিও পলিটিক্সের উপর আমরা দু একটা কথা বলবো, যাতে আমরা বুঝতে পারি যে মার্কেটের এই কন্ডিশনটা কেন। কারণ আজকে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অলরেডি লেখা আছে যে কেন বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। অলরেডি পেট্রোল ডিজেলের দাম বেড়েছে এবং এর মূল কারণ কি এবং এর প্রভাব কি, সেটাও আজকে আমরা দেখার চেষ্টা করব এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ। দেখুন, যেটা নিউজ, যে ডিজেল এবং পেট্রোলের দাম প্রায় 4 বছর পরে কিন্তু বৃদ্ধি পেল। 4 বছর পরে বড় একটা বৃদ্ধি দেখা যাচ্ছে এবং প্রায় 3 টাকা করে প্রাইস কিন্তু প্রতি লিটার বেড়ে গেছে পেট্রোল এবং ডিজেলে আমাদের ইন্ডিয়াতে। ওকে, এবং যদি আমাদের দেখা যায় এখানে কেন এটা, মানে প্রাইসটা কেন এটা বেড়েছে, যদি আমরা সেটা একটু দেখার চেষ্টা করি, প্রথমে আমরা দেখব প্রথম কারণই হচ্ছে যে ইউএস এবং ইরানের যে ওয়ার হচ্ছে, যে যুদ্ধটা চলছে, তার টেনশনের জন্যই কিন্তু এটা তৈরি হয়েছে। কারণ কি, অয়েল সাপ্লাই কিন্তু একটা আনসার্টেনিটির মধ্যে রয়েছে এবং যার জন্যই কিন্তু এই দামটা বাড়লো। বিশেষ করে স্টেট অফ হরমুজের যে রুট, যেখান থেকে আমাদের ম্যাক্সিমাম তেল আসতো, সেটা একটা রিস্কের জায়গায় চলে গেছে। রাইট, অয়েল ট্যাঙ্কার ডিসরাপশন হচ্ছে, সাপ্লাই শর্টেজ একটা দেখা যাচ্ছে, ভয় দেখা যাচ্ছে। এই জন্যই কিন্তু ক্রুড অয়েলের একটা দাম বাড়ছে এবং তার জন্যই কিন্তু আমাদের দেশে পেট্রোল এবং ডিজেলের দাম 3 টাকা করে বেড়ে গেছে। তার মূলই কারণ হচ্ছে যে স্টেট অফ হরমুজ, এছাড়া অন্য কোনো কারণ নেই। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কেন বেশি ইম্প্যাক্ট হচ্ছে ভারতে? দেখুন, ভারত প্রায় 85%, বহুবার আমি কথাটা বলেছি, কয়েক সপ্তাহ ধরে বলছি, 85%-এর উপর ডিপেন্ড করে, মানে বাইরে থেকে তেল ইম্পোর্ট করে, ক্রুড অয়েল কিন্তু ইম্পোর্ট করে। রাইট, এবং গ্লোবাল ক্রুড অয়েল বাড়লে ইন্ডিয়াতে কিন্তু তার ফুয়েল প্রাইস বাড়বে, কমবে না, কোনোভাবেই এটাকে রোখা যাবে না। এর ফলে কি হচ্ছে, এর ফলে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছে, ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাবে, ফুড ইনফ্লেশন বাড়বে, রুপি দুর্বল হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট। এর জন্য কিন্তু রুপি দুর্বল হচ্ছে। রুপি দুর্বল হওয়া মানে কিন্তু অটোমেটিক্যালি সমস্ত জিনিসের দাম কিন্তু একটা বেড়ে যাবে এবং স্টক মার্কেট ভোলাটাইল হচ্ছে। স্টক মার্কেটে একটা স্টেবিলিটি আসছে না, না আপ ট্রেন্ডে যাচ্ছে না ডাউন ট্রেন্ডে যাচ্ছে, ভোলাটিলিটি মানে একটা সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে মার্কেট বিচরণ করছে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, কারণ এই সমস্যাটা আমরা যেহেতু 85% ক্রুড অয়েল ইম্পোর্ট করি, তার জন্যই কিন্তু এই সমস্যাটা বেশি করে দেখা যাচ্ছে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ওকে, এবং কোন কোন সেক্টরে বেশি ইম্প্যাক্ট পড়তে পারে? বেশি ইম্প্যাক্ট পড়তে পারে অ্যাভিয়েশন, পেইন্টস, কেমিক্যাল, অটো, অয়েল মার্কেটিং কোম্পানিস, আইওসি, বিপিসিএল, এইচপিসিএল, এগুলোর প্রতি বেশি ইম্প্যাক্ট পড়তে পারে, যেহেতু ক্রুড অয়েলের দাম বাড়ছে। কারণ ইনপুট কস্ট এবং ফুয়েল কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে, এটার জন্য কিন্তু এই সেক্টরগুলোতে কিন্তু বেশি ইম্প্যাক্ট পড়তে পারে। কি সেক্টর পজিটিভ? যেমন হচ্ছে ওএনজিসি, রাইট, ওএনজিসি প্লাস অয়েল এক্সপ্লোরেশন কোম্পানিগুলো, যেগুলো অয়েল এক্সপ্লোরেশন করে, বা ডিফেন্স স্টকগুলো, এগুলো কিন্তু একটা পজিটিভ দিকে থাকার সম্ভাবনা থাকতে পারে। কারণ কি, ক্রুড অয়েল বাড়লে এক্সপ্লোরেশন কোম্পানিগুলো আর্নিং ইমপ্রুভ হতে পারে এবং তার জন্য এরা পজিটিভ দিকে থাকতে পারে। মানে নেগেটিভ সেক্টরগুলো হচ্ছে এইগুলো, পজিটিভ সেক্টরগুলো এইগুলো। তার মানে যে আমরা অন্ধের মতন গিয়ে এই ঝাঁপিয়ে পড়বো সেটা না, অ্যানালাইসিস করতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে, তার পরবর্তী ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি। বাট ক্রুড অয়েল বৃদ্ধি হলে বা ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেলে তার এফেক্ট কিন্তু এইগুলোতে নেগেটিভ পড়ে, এই সেক্টরগুলোতে পজিটিভ সেক্টর একটা বা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। এটা কিন্তু আমাকে বুঝতে হবে। এর উপর বেস করেই কিন্তু আজকে আমরা উইকলি মার্কেট আপডেট করব এবং প্রথমে ওয়ার্ল্ড মার্কেটকে দেখবো, তারপরে আমরা আমাদের কমোডিটিস মার্কেটকে দেখবো, তারপরে ইন্ডিয়ান মার্কেট, তারপরে বাংলাদেশ মার্কেটকে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা কি করব, প্রথমে ওয়ার্ল্ড মার্কেটে আমরা দেখার চেষ্টা করব ডাউ জোন্স। ডাউ জোন্স কি বলছে দেখুন, ডাউ জোন্স কিন্তু রেজিস্ট্যান্সের কাছাকাছি ট্রেড করছে গত 4 সপ্তাহ ধরে। প্রাইস কিন্তু একটা হল্ট করছে, এটা গুড সাইন যে ব্রেকআউটের আগে টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায় হল্ট করা, এটা কিন্তু একটা গুড সাইন। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখেন, প্রাইস উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে, এটা প্রপারলি সাইডওয়েজ, না উঠছে খুব বেশি, না নিচের দিকে নামছে, মানে প্রপারলি ধীরে ধীরে উপরের দিকে উঠছে। এবং আরএসআই কি করছে, 60-র উপরের দিকে আছে, রাইট। এবং এখানে মানে উইকলি টাইম ফ্রেম আরএসআই 60-র উপরের দিকে যাচ্ছে, মানে দুটোতেই মোমেন্টামে আছে। বাট এখনো পর্যন্ত সেই দ্রুততার সঙ্গে উপরের দিকে উঠবার মতন মোমেন্টাম নেই, কারণ রেজিস্ট্যান্সের নিচে প্রাইস ট্রেড করছে। রেজিস্ট্যান্সে কারা থাকে? সেলার্সরা থাকে, রাইট। যতক্ষণ না পর্যন্ত এখানে সেলিং প্রেসারটাকে অ্যাবজর্ব করছে বায়ার্সরা, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রাইস ওপরের দিকে উঠবে না। যখনই এটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরের দিকে উঠবে, তখনই কিন্তু এটা একটা স্ট্রং আপ মোমেন্টাম আমরা দেখতে পাবো। বাট মার্কেট কিন্তু এখনো পর্যন্ত স্টেবল
দেখাচ্ছে যেহেতু রেজিস্ট্যান্সের কাছে এখনো সেরকম বড় একটা বেয়ারিশ সাইন আমরা এখনো দেখতে পাইনি। বাট এখানে যেটা দেখতে হবে, যদি এই ট্রেন লাইন আমরা একটা ড্র করলাম, এই ট্রেন লাইনটা যদি ব্রেক করে নিচের দিকে নেমে যায়, যদি এই ট্রেন লাইনকে ব্রেক করে নিচের দিকে নেমে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রাইস হয়তো এই লেভেলে কারেক্ট করে নিচের দিকে আসতে পারে, বা এই রেঞ্জটা, এই যে উঠলো নামলো উঠলো, এই যে রেঞ্জটা তৈরি করেছে, এই রেঞ্জের নিচে যদি প্রাইস যায়, সেক্ষেত্রে কিন্তু প্রাইসের আরো একটু ফল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ওকে, এরপর আমরা কি দেখবো? ন্যাসড্যাক। দেখুন, ন্যাসড্যাক গত কয়েক সপ্তাহ ধরে, প্রায় 7 সপ্তাহ প্রাইস কিন্তু স্ট্রং একটা মুভ দিয়েছে, এবং এর সপ্তাহতে কিন্তু একটা ডিসিশন শো করেছে, মানে একটা ওয়ান টাইপ অফ স্পিনিং টপ, ছোট্ট একটা বডি, উপরে উইক, নিচের দিকে উইক সমান। আমি কয়েক সপ্তাহ ধরে বলছিলাম যে মার্কেট কিন্তু কারেক্ট করবে, কারণ এত স্ট্রং মুভ মার্কেট হয় না। রাইট, এখান থেকে কিন্তু কারেকশনের একটা দেখা যাচ্ছে, এখানে গ্যাপ তৈরি করেছে লাস্ট দিনে, এবং এখান থেকে কিন্তু প্রাইজের একটা ফল হওয়ার সম্ভাবনা আছে, এবং এখান থেকে এই লেভেল বা আরো নিচের দিকে লেভেলে আসতে পারে, বাট এখান থেকে একটা কারেকশন হতে পারে, যেহেতু একটা স্ট্রং মুভ ন্যাসড্যাকে আমরা দেখতে পেয়েছি। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না যে মার্কেট এখান থেকে রিভার্সাল হচ্ছে না। একটা কারেকশনের জন্য একটা সম্ভাবনা আছে, এবং কারেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। ওকে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ড্যাক্স ইন্ডেক্স কি? ড্যাক্স ইন্ডেক্স হচ্ছে ইউরোপিয়ান মার্কেটকে রিপ্রেজেন্ট করে। ড্যাক্স ইন্ডেক্স আমাদেরকে কি বলছে দেখুন, উইকলি টাইম ফ্রেম আমরা কি দেখছিলাম, উইকলি টাইম ফ্রেমে প্রাইস রেজিস্ট্যান্স থেকে নেমেছে, এবং সেই লেভেলে গিয়ে এটা আগের সপ্তাহে একটা রিজেকশন ক্যান্ডেল দেখা দিয়েছিল উপর দিক থেকে, মানে রিজেকশন মানে সেলিং প্রেসার ছিল, এবং দেখুন এই সপ্তাহে সেটা ক্যারি ফরওয়ার্ড করলো, মানে একটা রেড ক্যান্ডেল করলো, তার মানে প্রাইস এখান থেকে কারেক্ট করে নিচের দিকে নামতে পারে। ডেলি টাইম ফ্রেম দেখুন, গ্যাপ করে উঠেছিল, নেমেছে, আবার উঠেছে, গ্যাপ করে, সেই গ্যাপটা আবার করে গ্যাপ করে নেমে এখানে প্রাইস গ্যাপ করছে। বারবার গ্যাপ কেন করে? কারণ মার্কেট যখন হাই ভলাটাইল থাকে, মার্কেট যখন আনসার্টিনিটির উপর ডিপেন্ড করে, তখন কিন্তু বারবার ধরে গ্যাপ তৈরি করে। এবং ড্যাক্স ইন্ডেক্সেরও সেম হচ্ছে, যেহেতু ইউরোপিয়ান মার্কেটে বা ইউরোপেও কিন্তু একটা তেলের ক্রাইসিস দেখা যাচ্ছে, মানে যেহেতু এই যুদ্ধটা চলছিল এবং এখনো পর্যন্ত নর্মাল অবস্থায় স্টেট অফ হরমুজ হয়নি, সেই জন্য কিন্তু এই অবস্থাটা দেখা যাচ্ছে। এবং এখান থেকে মোমেন্টামে কখন আসবে? এখান থেকে স্ট্রং মোমেন্টাম তখনই পাবে যখন এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করবে, রাইট? এবং এর মধ্যে যদি থাকে, সেটা হচ্ছে মানে সাইডওয়েজ মার্কেটে থাকবে, এবং যখনই ব্রেকআউট হবে তখনই কিন্তু স্টেপ একটা উপর দিকে যাবে, বাট তখনই হবে যখন সমস্ত জিনিসটা স্টেবল কন্ডিশনের মধ্যে চলে আসবে। তো ওভারঅল মার্কেটকে কি দেখলাম আমরা, যে আমেরিকান মার্কেট অলরেডি একটা স্ট্রং মোমেন্টাম দেখাচ্ছে, এখনো ডাউ জোন্স রেজিস্ট্যান্সকে ব্রেক করেনি। ড্যাক্স ইন্ডেক্স মানে ইউরোপিয়ান মার্কেট এখনো পর্যন্ত সাইডওয়েজ মোমেন্টামে আছে, স্ট্রং যে বিয়ারিশ সাইন দিয়েছে সেটাও কিন্তু দেয়নি। তার মানে মার্কেট একটা সাইডওয়েজ জোন বা একটা রেঞ্জ বাউন্ড মার্কেটের মধ্যে ফেসে আছে এখনো পর্যন্ত। ওকে, এবার আমরা দেখবো কমোডিটিস মার্কেটকে। দেখুন, কমোডিটিস মার্কেট, গোল্ড ফিউচার কি বলছে? গোল্ড ফিউচার এই সপ্তাহে একটা ভালো রকম মুভ দিয়েছিল, বাট ওপর থেকে যেখান থেকে রেজিস্ট্যান্স লেভেল, ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল, সেখান থেকে কিন্তু প্রাইসের একটা ফল দেখা গেছে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, প্রাইস এখান থেকে উঠেছিল, সাইডওয়েজ মোমেন্টাম, তারপরে স্ট্রং একটা মুভ দিয়েছিল একদিন, তারপরে কিন্তু প্রাইস এখান থেকে রিজেক্ট হয়ে নিচের দিকে নামছে। কেন? কারণ এখানে একটা স্ট্রং সেলিং প্রেসার আছে, স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে, এবং এখান থেকে নামবে, নেমে আবার এখানে আসবে, এখান থেকে যাবে। কারণ কি? কারণ একটা হাই ভোলাটাইল ক্যান্ডেল তৈরি করেছিল কয়েক সপ্তাহ ধরে আগে, রাইট? কয়েক সপ্তাহ আগে কিন্তু এই একটা বিশাল বড় একটা রেড ক্যান্ডেল, মানে উপরের দিকে উইক্স যুক্ত ক্যান্ডেল তৈরি করেছিল, এবং সাধারণত টেকনিক্যালের ভাষায় এরকম ক্যান্ডেল হওয়া মানে এর মধ্যেই কিন্তু কিছু সপ্তাহ ঘুরবে। কারণ এই এত বড় যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, বা একটা উইকলি ক্যান্ডেল, এত বড় ক্যান্ডেল বা একটা হাই ভোলাটাইল ক্যান্ডেল হয়েছে, এর মধ্যেই কিন্তু প্রাইস ঘোরাফেরা করবে, এবং সেটাই সাধারণত হচ্ছে। উঠেছে, নেমেছে, আবার উঠছে, আবার নামবে, এই মতন একটা সাইডওয়েজ মোমেন্টামে যাবে। মানে গোল্ড ফিউচার একটা সাইডওয়েজ মোমেন্টাম আমাদেরকে নিদর্শন করছেন, যেমন গত কয়েক সপ্তাহ ধরে করছিল। সিলভারও সেম। দেখুন, সিলভারও একটা বিশাল বড় ক্যান্ডেল তৈরি করেছিল, এর মধ্যে কিন্তু প্রাইস ঘোরাফেরা করছে, এবং এও সিলভার একটা মোমেন্টাম দেওয়ার চেষ্টা করেছিল, বাট ওপরে রিজেকশন করেছে রেজিস্ট্যান্স লেভেল থেকে। যদি আপনি দেখেন, ডেলি টাইম ফ্রেমে স্ট্রং উঠেছিল, গ্যাপ করে আবার নিচের দিকে গ্যাপ করে প্রপারলি নিচের দিকে নেমে গেছে, মানে প্রাইস এখানে ফলস ব্রেকআউট হয়েছে, ট্র্যাপ হয়েছে, প্রাইস আবার নিচের দিকে নামবে, নেমে এখান থেকে আবার আসতে পারে সাপোর্ট। বাট এই লেভেলের মধ্যেই বা এই সাইডওয়েজ মোমেন্টামের মধ্যেই কিন্তু এখন কিছু সপ্তাহ, কিছু মাস এখন এখানেই থাকবে, যেহেতু একটা হাই ভোলাটাইল ক্যান্ডেল এখানে তৈরি করেছিল, একটা বিশাল বড় একটা মার্কেট, একটা বিশাল বড় মুভ তৈরি হয়েছিল। তো এই মুভের পরবর্তী ক্ষেত্রে প্রাইস কিছুটা সাইডওয়েজ মোমেন্টামে বা রেস্টিং পিরিয়ডে চলে যায়, বা রেঞ্জ বাউন্ড মার্কেটে চলে যায়, সেটাই কিন্তু হচ্ছে। তো সিলভার ফিউচারে কিন্তু অলরেডি একটা সাইডওয়েজ মোমেন্টাম আমাদেরকে নিদর্শন দেখাচ্ছে। ওকে, এবার আমরা কি করবো? ইন্ডিয়ান মার্কেটকে দেখার চেষ্টা করবো। ইন্ডিয়ান মার্কেট প্রথমে দেখবো কি, নিফটি 50। দেখুন, নিফটি 50 এই সপ্তাহে একটা ব্যারিশ ক্যান্ডেল তৈরি করেছে, প্রপারলি এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছিল। এটাকে কি বলি আমরা? এটাকে বলি সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি। আগে সাপোর্ট করছিল আগে সাপোর্ট হিসেবে কাজ করছিল, ব্রেক হওয়ার পরে সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এখান থেকে প্রাইসের একটা ফল হচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। যেমন এখানে দেখুন, ডেলি টাইম ফ্রেমে দেখি, উঠেছে,
নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, এবং এখান থেকে প্রিভিয়াসলি যেখানে গ্যাপ করে উঠেছিল সেই গ্যাপে এসে সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠছে, প্লাস RSI 40-তে সাপোর্ট নিচ্ছে। এবার কি হতে পারে, আর এখান থেকে প্রাইস উঠতে পারে, আবার এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে নিচের দিকে নামতে পারে, রেজিস্ট্যান্সের নিয়ে মানে রেজিস্ট্যান্স লেভেলটাকে, বিশেষ করে এই 10 লাইন রেজিস্ট্যান্স অথবা এই যে রেজিস্ট্যান্স, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নামতে পারে, মানে একটা সাইডওয়েজ মোমেন্টামে চলতে পারে। যখনই এই রেজিস্ট্যান্স লেভেল এবং এই ট্রেন লাইনটাকে ব্রেক করে উপরের দিকে উঠবে, ফার্দার কিন্তু আমরা এই মুভটাকে দেখতে পারি। বাট যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট এই রেজিস্ট্যান্সের নিচে এবং এই সাপোর্টের মধ্যে কিন্তু প্রাইস ঘোরাফেরা করার সম্ভাবনা থাকতে পারে, মানে মার্কেট সাইডওয়েজে আছে। মান্থলি টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেম এবং ডেলি টাইম ফ্রেম প্রপারলি সাইডওয়েজে আছে, সেটা আমরা নিফটি ফিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। যদি মিড ক্যাপকে দেখি, মিড ক্যাপ দেখুন একটা স্ট্রং মুভ দিয়েছিল এখান থেকে, প্রিভিয়াস যে সাপোর্ট এরিয়া থেকে স্ট্রং মুভ দেবার পরে প্রিভিয়াসলি যেখানে অল টাইম হাই ছিল সেখানে ব্রেক করার পরে সাথে সাথে সেই ব্রেকটা ফেল হয়ে গেছে, প্রাইস নিচের দিকে নেমে গেছে। তার মানে এই যে ব্রেকআউটটা হলো, এই ব্রেকআউটটা কিন্তু ফলস ব্রেকআউট হলো এবং এখানে ট্র্যাপ হলো, প্রাইস প্রপারলি নিচের দিকে নেমে এখানে ট্রেড করছে। এবং এখানে কি হতে পারে, এখানে দুটো জিনিস হতে পারে, একটা নয়, এই লেভেলের মধ্যে প্রাইস ঘোরাফেরা করতে পারে, অথবা প্রাইস এখান থেকে লোয়ার হাই করতে করতে নিচের দিকে নেমে এই লেভেল অথবা এই লেভেলে এসে সাপোর্ট নিতে পারে, মানে প্রাইস আরো একটু কারেক্টার নিচের দিকে কারেক্ট করতে পারে, যেহেতু মানে নিফটি ফিফটি এখনো প্রপারলি মোমেন্টামে আসেনি, নিফটি ফিফটি সাইডওয়েজ মোমেন্টামে আছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তার মানে মার্কেট আমাদেরকে কিন্তু একটা বুলিশ সাইন দিচ্ছিল, বাট প্রপার এখনো পর্যন্ত সেই মোমেন্টামে আসার মতন জায়গায় নেই, কারণ মার্কেট কন্ডিশন যেহেতু তেলের দাম বাড়ছে বা ক্রুড অয়েলের দাম বাড়ছে, সেই জন্য সমস্ত সেক্টরে কিন্তু একটা ডিস্টারবেন্স দেখা যাবে। স্টেবল অবস্থা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা মোমেন্টাম আমরা দেখতে পাবো না। স্মল ক্যাপকে যদি আমরা দেখি উইকলি টাইম ফ্রেমে, দেখুন স্মল ক্যাপ কি বলছে, ব্রেকআউট হয়েছিল এই সপ্তাহে প্রপার একটা রেড ক্যান্ডেল, প্রাইস নিচের দিকে নামছে এবং এখান থেকে নামবে, কারেকশন নেবে। দেখুন এখানে কিন্তু স্ট্রংলি নিচের দিকে নেমেছে, স্ট্রং নিচের দিকে নেমেছে। দেখুন এখান থেকে অলরেডি একটা লাউড মুভও হয়েছে, যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি প্রপারলি লাউড মুভ করে নিচের দিকে নেমেছে, রেস্ট করছে। এবং এখানে যদি এই লেভেলটাকে ব্রেক করে নিচের দিকে নেমে যায়, তাহলে ফার্দার আমরা এই লেভেল থেকে সাপোর্ট দেখতে পারি, অথবা এই যে সাপোর্ট লেভেলটা বিশেষ করে এই যে 10 লাইনটা ব্রেকআউট করেছিল, সেই 10 লাইনের সাপোর্টকে যদি ব্রেক করে যেত ফার্দার, কিন্তু আমরা আরো নিচের দিকে মার্কেটকে দেখতে পারি। বাট মার্কেট নিচের দিকে নামতে পারে, সেটাই কিন্তু আমাদেরকে সিগন্যাল দিচ্ছে স্মল ক্যাপও। তো আমরা নিফটি ফিফটিকে দেখলাম, মিড ক্যাপ দেখলাম, স্মল ক্যাপ দেখলাম, সবটাই কারেকশনের মুডে আছে, যেহেতু একটা স্ট্রং মুভ দিয়েছিল, স্ট্রং একটা মুভ আমরা এই কয়েক সপ্তাহ ধরে দেখেছি, 2-3 সপ্তাহ দেখেছি আমরা। তো সেখান থেকে কারেকশন হচ্ছে, এটা নর্মাল, এটা খুব অ্যাবনর্মাল না, বাট খুব মার্কেট যে খুব একটা বেয়ারিশ আছে সেটাও না, বাট বেয়ারিশ হতে পারে যদি এই তেলের সমস্যাটা কন্টিনিউ হয়, যদি না স্টেবল অবস্থায় না আসে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট আরও একটা বিয়ারিশ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ব্যাংকিং সেক্টর দেখুন, ব্যাংকিং সেক্টর তো প্রপারলি এখান থেকে নামছে, যদি দেখুন এখানে কিন্তু সিআইপি করেছে, ব্রেক করার পরে সেই লেভেলে গেছে, রেজিস্ট্যান্স নিচ্ছে যেটাকে আমরা বলি সিআইপি, এবং প্রাইস প্রপারলি এখান থেকে রিজেক্ট করে নামছে এবং প্রপারলি যেখান থেকে সাপোর্ট নিচ্ছে সেই লেভেলের কাছে যাচ্ছে, সেখান থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার সম্ভাবনা আছে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, দেখুন এখানে উঠেছিল নেমেছিল, আমি গত সপ্তাহেও বলেছিলাম যেহেতু ফার্স্ট টাইম 20 মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে নেমে এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, তো এটা একটা স্ট্রং বেয়ারিশ মোমেন্টাম হতে পারে এবং প্রাইস প্রপারলি এখান থেকে ফল করে নিচের দিকে নেমেছে। কোথায় এখন আছে, প্রিভিয়াসলি গ্যাপে সাপোর্ট নিচ্ছে, রাইট, এবং এখান থেকে যদি সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠে এবং এই হাইটাকে ব্রেক করে, তো ফার্দার আমরা উপরের দিকে দেখতে পারি একটা মোমেন্টাম, বাট সেটার আসার সম্ভাবনা খুবই কম, কারণ মার্কেট কন্ডিশন যেহেতু তেলের দাম বেড়ে গেছে, তার জন্য কিন্তু মার্কেট আরও একটা কারেক্ট করতে পারে, অন্তত এই লেভেলে এসে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকতে পারে। তবে আমরা এখানে একটা কি করতে পারি, আমরা এখানে একটা কিন্তু ট্রেন লাইনকে ড্র করতে পারি। কিভাবে, দেখুন এইভাবে ট্রেন লাইনকে ড্র করতে পারি। এতে কি হবে, যদি প্রাইস এই ট্রেন লাইনটাকে রেসপেক্ট করে তাহলে প্রাইস নিচের দিকে নামবে, আর যদি এটাকে ব্রেক করে তাহলে ফার্দার কিন্তু একটা মোমেন্টাম আমরা উপরের দিকে দেখতে পারি ব্যাংক নিফটির ক্ষেত্রে। ওকে, তো ব্যাংক নিফটি, আমাদের নিফটি ফিফটি, মিড ক্যাপ, স্মল ক্যাপ প্রত্যেকটাই কিন্তু মানে বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কারেকশন মোডে আছে, আর ব্যাংক নিফটি এবং আমাদের নিফটি ফিফটি অলরেডি একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে, যেটা আমাদেরকে কিন্তু মোমেন্টাম যে খুব আছে সেটা দেখাচ্ছে না, বাট বিয়ারিশ মোমেন্টামের দিকে যেতে পারে যদি কন্টিনিউ করে বা তেলের দাম যদি আরও বাড়ে, সেটা ক্ষেত্রে কিন্তু আরও মার্কেট নিচের দিকে নামতে পারে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। ওকে, এবার আমরা দেখবো কি বাংলাদেশ মার্কেট। দেখুন বাংলাদেশ মার্কেটেও সেম জিনিস, আমি গত কয়েক সপ্তাহ ধরে বলছিলাম যে উইকলি টাইম ফ্রেমে দেখুন একটা বিশাল বড় রেড ক্যান্ডেল, একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হয়েছিল, এর মধ্যেই কিন্তু প্রাইস থাকবে, এবং দেখুন প্রাইস সেই মতনই কিন্তু প্রাইস প্রত্যেক সপ্তাহে কয়েক সপ্তাহ ধরে কিন্তু ছোটো ছোটো একটা ক্যান্ডেল তৈরি করছে, মানে একটা মার্কেট যে ইনডিসিশন অবস্থায় আছে, মার্কেট যে বুলিশ এবং বায়াসদের মধ্যে যে প্রবল যুদ্ধ চলছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। বায়াসরা প্রাইসকে উপর দিকে নিয়ে যেতে পারছে না, সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে পারছে না, মানে বায়াস এবং সেলার্সদের মধ্যে প্রবল যুদ্ধ চলছে। দেখুন ডেলি টাইম ফ্রেম দেখুন,
বিশাল বড় রেঞ্জ, উঠেছে নেমেছে উঠেছে নেমেছে উঠেছে নেমেছে। যদি আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারি, একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারি, ওকে, এরপর দিক থেকে যদি আমরা করি এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারি, রাইট, দেখুন উঠেছে নেমেছে উঠেছে নেমেছে, এইভাবে প্রাইস একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি করছে এবং যেদিকে ব্রেকআউট হবে সেদিকে কিন্তু স্ট্রং আমরা মুভ পাবো। যদি উপরের দিকে হয় এই রেজিস্ট্যান্স, তাহলে একটা মোমেন্টাম এই লেভেল পর্যন্ত পাবো, আর যদি নিচের দিকে হয় তাহলে ফার্দার এই লেভেল বা আরও নিচের দিকে লেভেলকে আমরা দেখতে পারি, কারণ মার্কেট এখনো পর্যন্ত আনস্টেবল অবস্থায় আছে, মার্কেট স্টেবিলিটি আসছে না, মার্কেটের মধ্যে যুদ্ধ বায়ার্স এবং সেলার্সদের মধ্যে প্রবলভাবে হচ্ছে, কারো কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না। বাট একটা যদি আমরা ক্যান্ডেলকে দেখে করি, দেখুন ক্যান্ডেল সব উপরের দিকের উইক্স আছে, উপরের দিকের উইক্স কিন্তু আমাদেরকে এটা বোঝায় যে সেলিং প্রেশার ভালো রকম আছে, এখানে কোথাও বাইং প্রেশার দেখা যাচ্ছে না, মানে সেলিং প্রেশার ভালো আছে, তার মানে প্রাইস নিচের দিকে নামার সম্ভাবনা খুব বেশি অ্যাজ এ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন অনুযায়ী বা আমরা ক্যান্ডেলের ভাষা অনুযায়ী আমরা বুঝতে পারছি। তো যদি নিচের দিকে নামে প্রথম সাপোর্ট কিন্তু আমরা এই লেভেলটা যাব, বা তার পরবর্তী ক্ষেত্রে বা এই নিচের যে লোটা এই লোটাও কিন্তু অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করতে পারে যদি প্রাইস নিচের দিকে নামে। এটা কিন্তু আপনাকে বুঝে সেই মতন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি আপনার এই ভিডিওটা কাজে লেগে থাকে, বিশেষ করে ওভারঅল মার্কেটকে বুঝতে, যে জিওপলিটিক্স কী রকম হচ্ছে অবস্থা, বা ওয়ার্ল্ড মার্কেট কী বলছে, বা ইন্ডিয়ান মার্কেট বা বাংলাদেশ মার্কেট কী বলছে, যারা বাংলাদেশের স্টুডেন্ট আছে তাদের জন্য বলছি, তো এটা যদি আপনার কাজে লেগে থাকে তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন শিখুন বুঝুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।